ক্ষমতার অপব্যবহার করে সড়কে দখলদারিত্ব, রাস্তা ফুটপাতে ব্যবসা, যানজটে নাকাল রাজধানীবাসী। একগুচ্ছ উন্নয়ন প্রকল্প মেলেনি সুফল, আইন প্রয়োগে কঠোর হওয়ার তাগিদ। অবসান হতে যাচ্ছে ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজ উঠা নামা জটিলতার। ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম প্রযুক্তি 2 উন্নীত, যাত্রী ভোগান্তি কমার আশা। সুদিন ভিড়ছে চট্টগ্রামের পোশাক শিল্পে। ঢাকার শিল্পাঞ্চলে অস্থিরতার শঙ্কায় বন্দর নগরীতে ভিড়ছেন বিনিয়োগকারীরা। সুযোগ কাজে লাগাতে হচ্ছে নতুন কারখানা। গ্রামে ও ঢাকায় সম্পদের পাহাড়, দুর্নীতি করে কোটি কোটি টাকার মালিক শেখ হাসিনার সাবেক পিয়ন জাহাঙ্গীর বাগিয়ে নেন দলীয় পদ। অনুসন্ধানে দুদক, শীঘ্রই প্রতিবেদন। সকালের সময় সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। নবগঠিত নির্বাচন কমিশনের প্রতি আস্থা রাখতে চায় বিএনপি। একই সঙ্গে কাজের মাধ্যমে তাদের নিরপেক্ষতা প্রমাণের আহ্বান জানান নেতারা। 3 মাসের মধ্যে সব সংস্কার সম্ভব নয় মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেছেন, দেশ গঠনে যেসব সংস্কার জরুরি তা টেকসই হতে হবে। নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করার আহ্বান মির্জা ফখরুলের। মিজানুর রহমানের ক্যামেরায় যশোর থেকে সালেহ উদ্দিন আহমেদের রিপোর্ট। 16 বছরে আওয়ামী লীগ সরকারের দুঃশাসন, অনিয়ম, দুর্নীতি এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন এবং আজকের প্রেক্ষিত শীর্ষক নাগরিক ভাবনা নিয়ে সুধী সমাবেশ যশোর জেলা পরিষদ মিলনায়তনে। জেলা বিএনপি আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেন জেলার সুশীল সমাজের প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অনুষ্ঠানে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই বিপ্লবে হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। পরে মির্জা ফখরুল বলেন, মাত্র 3 মাসে আমূল পরিবর্তন সম্ভব নয়, তবে সংস্কার হতে হবে টেকসই। একটা সুষ্ঠু আবার সকলের লোকজনকে নির্বাচন হওয়ার জন্য যে বিষয়গুলো খুব জরুরি, যেমন নির্বাচন ব্যবস্থা, যেমন আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কার, প্রশাসনের সংস্কার, বিচার বিভাগের সংস্কার, অর্থনীতির ন্যূনতম সংস্কার, এই বিষয়গুলো করে আমরা একটা নির্বাচনে যেতে পারি। নতুন নির্বাচিত সরকার যেই আছে তারা এসে নতুন করে ওই সংস্কারগুলো বাকিগুলো তারা করবে। মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে চিন্তা করা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করত না, শুধু লিখনিতে ছিল গণতান্ত্রিক। আমরা 71কে বাদ দিয়ে চিন্তা করতে পারি না। 71 অবশ্যই আমাদের নতুন স্বাধীনতা দিয়েছে, ভূখণ্ড দিয়েছে, আমাদের অস্তিত্ব একটা দিয়েছে। এমন একটা রূপান্তর ঘটাতে হবে যে রূপান্তরের মধ্যে দিয়ে আমরা আমাদের যে গণতন্ত্রের যে মূল্যবোধগুলো, যে চেতনা, সেগুলোকে আমরা ফিরিয়ে নিয়ে এসে আমরা সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক মানবিক মূল্যবোধের দেশ, সামাজিক ন্যায় বিচারের দেশ এবং জনকল্যাণের একটা দেশ আমরা নির্মাণ করতে পারব। এদিন জুলাই বিপ্লবে রিকশা চালক হত্যার প্রতিবাদে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশে দলটির নেতারা বর্তমান সরকারের কয়েকজন উপদেষ্টার কাজের ধীরগতি নিয়ে প্রশ্ন তোলেন। কয়েকটা আপনার সুখে থাকা উপদেষ্টা এসে বড় বড় কথা বলবে আর তারা নিজের মতো করে যা ইচ্ছা তাই করবে, এইটা চলতে দেওয়া যেতে পারে না। এর আগে শুক্রবার সকালে জাতীয়তাবাদী প্রচার দলের 13তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন দলটির নেতাকর্মীরা। এ সময় বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, নবগঠিত নির্বাচন কমিশনের প্রতি বিএনপি আস্থা রাখতে চায়। নতুন নির্বাচন কমিশনের উপরে আস্থা রাখতে চাচ্ছি, তবে আমাদের অনুরোধ থাকবে যে কথা কম বলে বেশি কাজ দিয়ে সেটা প্রমাণ করার চেষ্টা করা উচিত। শুরু থেকেই একটু কম কথা, একটু বেশি কাজ, তাহলে আমরা আশান্বিত হব। অতি দ্রুত প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, যশোর। রাজধানীতে যানজট নিরসনে একগুচ্ছ উন্নয়ন প্রকল্পে 1000 কোটি টাকা খরচ করেও মেলেনি সুফল। এর অন্যতম কারণ ক্ষমতার অপব্যবহার করে সড়কে যত্রতত্র দখলদারিত্ব। বিশেষজ্ঞরা বলছেন, আইনের কঠোর প্রয়োগ না করলে চিত্র বদলাবে না। আলামিন তুষারের প্রতিবেদন। দৈনন্দিন কর্মঘণ্টার একটি বড় অংশই রাজধানীবাসীর পার হয় যানজটে। এ যেন অবর্ণনীয় দুর্ভোগ মেনে নিয়েই দিনাতিপাত নগরবাসীর। ট্রাফিক পুলিশ আছেন বটে, তবে তিনিও নিরুপায় বিপুল সংখ্যক গাড়ির চাপ সামলাতে।
সেকেলে গণপরিবহন ব্যবহারে অনীহার কারণে 2 দশকে অস্বাভাবিক হারে বেড়েছে ব্যক্তিগত গাড়ির সংখ্যা। এতে আবার মরার উপর খাড়ার ঘা সড়ক দখল। আমি যেখানটায় অবস্থান করছি সেখানটা কিন্তু রাস্তারই অংশ, সেখানটাকে দখল করে হচ্ছে নির্মাণ সামগ্রীর ব্যবসা। এই একই অবস্থা কিন্তু রাজধানীর আরও বেশ কয়েকটি সড়কে। কোথাও নির্মাণ সামগ্রী, কোথাও নানান পণ্যের পসরা সাজিয়ে ব্যবসা, আবার কোথাও ট্রাক, বাস কিংবা লেগুনার স্ট্যান্ড। রাজনৈতিক নেতারা গেছে, আরেক দল আসছে, এইভাবেই চলবে। নতুন গতি পয়েছে অ্যাডভান্স দেওয়া লাগছিল 50,000 টাকা, আর প্রতি মাসে ভাড়া ছিল 10,000 টাকা। মাল বাংলে ওই পুলিশের লাইনের গাড়ি, পুলিশের ডিউটির গাড়ি 100 টাকা করে টাকা নিত। আমি ভেরিবাদ শাহজালাল হাউজিং থেকে মোহাম্মদপুরে যাব, আমার 1 ঘন্টা সময় লাগে যদি আমি গাড়ি করে যাই। বেনালা বলে যে এটা তোদের জায়গা লাগাইনি, সরকারি জায়গা লাগাইছে। লেগুনাগুলো আর অটো রিক্সাগুলো প্রচুর জাম করবে। বাস স্টপে বাস না থামায় সে জায়গাটাও দখলে রাখে ব্যক্তিগত গাড়ি। এতে বাসগুলো থামছে মোড়ে মোড়ে, সেখানেও আবার বাসের সাথে দাঁড়িয়ে থাকে রাইড শেয়ারকারীর মোটরসাইকেল এবং রিক্সা, আর তাতে যানজট ভয়াবহ রূপ নেয়। আর এসব দেখার যে কেউ নেই। সিটি কর্পোরেশন বলছে এসব থামাতে আরও কিছুদিন সময় লাগবে। রাস্তার মধ্যে প্রথমত বসতেই পারবে না, তারপরে ফুটপাতেও নয়, তারা তাদের সুনির্দিষ্ট জায়গায় চলে যেতে হবে। একটু সময় আমাদেরকে দিতে হবে। আমরা পর্যায়ক্রমে সকল স্টেক হোল্ডারদেরকে নিয়ে এবং তাদেরকে প্রথমত তাদেরকে উদ্বুদ্ধ করে এই বিষয়টি তাদেরকে নিবৃত্ত করার জন্য অনুরোধ করা হবে। আমরা প্রতিদিন 4 পালা করে এই হকারদেরকে অপসারণ করি, এই রাস্তা থেকে অপসারণ করে আবার বসে। সব কিছু মিলেই বাস্তবতা হলো আমরা পুরোপুরি হকার মুক্ত করতে পারিনি, কিন্তু আমাদের অভিযান অব্যাহত থাকবে। সরকার যায়, সরকার আসে, কিন্তু রাস্তা, ফুটপাত দখল থামে না, শুধু পরিবর্তন হয় দখলদারির। এ থেকে মুক্তি পেতে আইন প্রয়োগে আরও কঠোর হওয়ার পরামর্শ এই বিশেষজ্ঞের। যারা নিয়ন্ত্রণ করবেন তাদের একটি অংশ যদি সমস্যার অংশ হয়ে দাঁড়ায়, ভাগবটারার অংশ হয়ে দাঁড়ায়, তখন আসলে সমস্যাটা সমাধান করা যাবে না। উচ্ছেদ করি কাদের, যে অবস্থান করছে তাকে, কিন্তু এর পিছনের যারা পৃষ্ঠপোষক অথবা ভাগবটারার যারা অংশীজন বা অংশীদার, এদেরকে কিন্তু আসলে আমরা উচ্ছেদ করতে পারি না। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে না পারলে এই সমস্যাটার সমাধান হবে না। নতুন বাংলাদেশে এই দুর্ভোগ কবে কমবে সেই প্রশ্ন নগরবাসীর। বারবার বলা হচ্ছে যে ফ্লাইওভারে নামার রাস্তা প্রশস্ত করতে হবে, সেখানে এই রাস্তা থাকার পরেও দেখা যাচ্ছে যে সেখানটা দিয়ে কোনো বাস কিন্তু যাতায়াত করছে না, উল্টো সেখানটায় পসরা সাজিয়ে বসেছেন এমন ব্যবসায়ীরা। শুধু এমন রাস্তায় নয়, এই একই অবস্থা ঢাকার বেশ কিছু সড়কে। সেটা হতে পারে মিরপুর, মোহাম্মদপুর কিংবা নিউ মার্কেটের মতো জায়গাতেও। প্রতিটা ক্ষেত্রেই এমন দখলদারিত্ব কাদের ছায়ায় হচ্ছে তা যেন কেউ খুঁজে পেয়েও পাচ্ছে না। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। শীতে ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দর থেকে ডাইভার্ট ফ্লাইট অন্য দেশে নয়, অভ্যন্তরীণ বিমানবন্দরে অবতরণ করাতে চায় সিভিল এভিয়েশন। এজন্য শাহজালাল বিমানবন্দরে উন্নীত করা হয়েছে রানওয়ে লাইটিং সিস্টেম। এছাড়া 24 ঘন্টা প্রস্তুত থাকবে সিলেট ও চট্টগ্রাম বিমানবন্দর। এতে যাত্রী ভোগান্তি কমবে বলে প্রত্যাশা এয়ারলাইন্সগুলো। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। ঘন কুয়াশা, কমে আসে দৃষ্টিসীমা। রানওয়ে সীমানা দেখতে না পেয়ে উড়োজাহাজ অবতরণ শঙ্কায় পড়েন পাইলট। শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে পড়ে যাত্রীরা। প্রতি বছর শীত মৌসুমে অন্যান্য দেশের মতো শাহজালাল বিমানবন্দরের আকাশ আচ্ছন্ন হয় ঘন কুয়াশায়। এতে দেশি বিদেশি অনেক ফ্লাইট ডাইভার্ট করতে হয় পার্শ্ববর্তী দেশগুলোতে। এবার ভোগান্তির অবসান করতে চায় বাংলাদেশ সিভিল এভিয়েশন। তথ্য অনুযায়ী বৈরী আবহাওয়ায় শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামার জটিলতা নিরসনে ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম বা আইএলএস প্রযুক্তি 1 থেকে 2-এ উন্নীত করার কাজ শেষ। অপেক্ষা বিদেশি ফ্লাইটের মাধ্যমে পরীক্ষার। পাশাপাশি শাহজালাল থেকে ডাইভার্ট ফ্লাইট প্রথমবারের মতো নিয়ে যাওয়ার পরিকল্পনা ওসমানী ও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে, শুধু একটা বিদেশি এয়ারক্রাফট যারা অ্যাসেস করে, তো তাদের একটা ফ্লাইং লাগে তারা ক্যাটাগরাইজেশন করার জন্য, তো ওরা এসে ওদের সাথে যোগাযোগ চলছে আমাদের ব্যাড ওয়েদারের ভিতরে। এবার আমরা প্রথমবার চালু করছি, আমি স্ট্যান্ড বাই হিসেবে এবার আমি করছি চিটাগাং শাহ আমানত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সপ্তাহে 4 দিন 24 আওয়ার্স খোলা থাকবে এবং বাকি 3 দিন শাহ আমানত ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট 3 দিন খোলা থাকবে।
স্বাভাবিকভাবেই অন্য দেশে অনাকাঙ্ক্ষিত ফ্লাইট অবতরণ যোগ করে বাড়তি খরচ। নতুন ব্যবস্থাপনায় আস্থাশীল এয়ারলাইন্সগুলো। কম্পারেটিভলি আমি বলবো যে একটা আদার্স কান্ট্রিতে যদি ডাইভার্টের যে কস্টিংটা আসে তার চেয়ে অনেক কস্ট কম দিয়ে আসলে আমাদের লোকাল এয়ারপোর্টগুলোতে ল্যান্ড করলে আমরা সেই ফ্যাসিলিটিসটা পাবো। বাট অনেক দেরিতে হলেও যদি এটা আমি বলবো যে ডিসিশনটা এসে থাকে এবং সেটা যদি প্রভাব আসলে আমরা পাই, তাহলে এয়ারলাইন্সগুলো বেনিফিটেড হবে। এদিকে স্বল্প দূরত্বে অভ্যন্তরীণ অন্যান্য বিমানবন্দর ব্যবহার নিয়ে শঙ্কায় বিশেষজ্ঞরা। ওয়েদারের ডিসরাপশনে সারা পৃথিবীতে যা হয় আমাদেরও এটা মেনে নিতে হবে। এখানেও করলেন, সিলেটেও করলে, চিটাগংও করলে, যশোরেও করলে, সৈয়দপুর করলে, বাট এত ছোট মাইলেজের মধ্যে তো ওয়েব প্যাটার্নটা কিন্তু একই থাকে মোটামুটি। প্রায় ৪৪ বছর পর ILS ক্যাটাগরি 2-এ উন্নীত হচ্ছে শাহজালাল বিমানবন্দর। যদিও খারাপ আবহাওয়ায় অবতরণযোগ্য দৃষ্টিসীমা নিশ্চিতে উন্নত দেশগুলো ইতোমধ্যে ব্যবহার করছে ILS 3 প্রযুক্তি। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। অবশেষে সুদিন ফিরছে চট্টগ্রামের পোশাক শিল্পে। ঢাকার শিল্পাঞ্চলে অস্থিরতার শঙ্কায় এখন বন্দর নগরীতে ভিড়ছেন বিনিয়োগকারীরা। কাঁচামাল আমদানি তো বটেই, রফতানির ক্ষেত্রে বন্দরের সুযোগ কাজে লাগাতে গড়ে তোলা হচ্ছে শিল্প কারখানা। পুরাতন কারখানা ভাড়া নেওয়া ছাড়াও নতুন করে জমি কিনছেন অনেকেই। শাখাউত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম নগরীর ইপিজেড গেট, কাকডাকা ভোর থেকেই কর্মস্থলের পথে ছুটে চলা লাখো শ্রমিকের। দেশের অর্থনীতির চাকার সচলে তারা ঘাম জড়াচ্ছেন দিন রাত। বাণিজ্যিক রাজধানীর প্রতিটি শিল্পাঞ্চলে গত কয়েক বছর ধরে এটি চিরচেনা চেহারা। আন্দোলন সংগ্রাম এড়িয়ে নিরবিচ্ছিন্ন উৎপাদন চলছে প্রতিটি কারখানায়। আজ থেকে অন্তত 40 বছর আগে আজিম মান্নান এবং দেশ গার্মেন্টস দিয়ে বন্দরনগরী চট্টগ্রাম থেকে শুরু হয়েছিল তৈরি পোশাক শিল্পের। তবে সময়ের সাথে পাল্লা দিয়ে চ্যালেঞ্জ মোকাবেলা করে এখানকার গার্মেন্টস শিল্প এগুতে পারেনি। একটা সময় চট্টগ্রামে 700 থেকে 800 পোশাক কারখানা থাকলেও নানা জটিলতায় তা কমে দাঁড়ায় 250-তে। তবে সংকটের বৃত্ত ভেঙে ফের বাড়ছে কারখানার সংখ্যা, যা দেখাচ্ছে আশার আলো। বর্তমানে চট্টগ্রাম ইপিজেড, কর্ণফুলী ইপিজেড এবং কোরিয়ান ইপিজেড সহ নগরীর বিভিন্ন স্থানে প্রায় 450 কারখানা সচল রয়েছে, যেখানে সরাসরি কাজ করছেন 7 থেকে 8 লাখ শ্রমিক। চট্টগ্রাম গার্মেন্টস শিল্পের জন্য এবং ভারী শিল্প কারখানার জন্য বন্দর কেন্দ্রিক, অর্থাৎ র মেটেরিয়ালস আমদানি করতে হবে এবং এক্সপোর্ট করতে হবে। এই ধরনের সিচুয়েশনে চট্টগ্রামের মতো উপযুক্ত জায়গা আর কোথাও আছে বলে আমি মনে করি না। এমন বাস্তবতায় চট্টগ্রামে নতুন করে নজর দিচ্ছেন বিনিয়োগকারীরা। বলছেন ঢাকা ও এর আশপাশের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষে লোকসানের সংখ্যায় তারা ছুটছেন চট্টগ্রামে। যেহেতু এটা পোর্টের কাছাকাছি, ট্রানজিট টাইমটা কম, দ্বিতীয় হচ্ছে এখানে একটু বেশি ফ্যাক্টরি নাই, যার ধরনের এই যে কেওয়াজের প্রাধান্যটা খুবই কম এবং কন্ট্রোলিংটা ভেরি ইজি, এভরিবডি নোস ইচ আদার, যার ধরুন চট্টগ্রাম ইজ এ গুড প্লেস নাও টু সেট আপ এ নিউ ইন্ডাস্ট্রি। ঢাকার শ্রমিক সংঘাতের আজ চট্টগ্রামে লাগতে না দিয়ে শিল্প পুলিশ যেমন চমক দেখিয়েছে, তেমনি বিনিয়োগে আগ্রহীদের নিরাপত্তা নিশ্চিত সাজানো হচ্ছে কর্মপরিকল্পনা। শিল্পের মালিক যারা আসছেন তারা যেন তাদের নিরাপদ রিটার্নটা নিয়ে নিতে পারেন ইনভেস্ট করার পরবর্তীতে। সেই জন্য তাদেরকে আমরা সার্বিক নিরাপত্তা, যেমন বিশেষ করে আপনার টহল পার্টি বলেন, তাদেরকে যে কোনো ধরনের ডাকাতি, চুরি, ছিনতাই বা এই সমস্ত দিক থেকে তাদের রক্ষা করার জন্য আমরা সার্বিক নিরাপত্তা তাদেরকে দেবো। চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে 48% প্রবৃদ্ধি হিসেবে বিজিএমই এর অন্তর্ভুক্ত 250-এর বেশি পোশাক কারখানা 543 মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে। আর 3টি ইপিজেড এবং বিকেএমই এর প্রতিষ্ঠানগুলো রপ্তানির আরও কয়েক গুণ বেশি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সাবেক প্রধানমন্ত্রীর পিয়ন হয়েও আলাদিনের চেরাগ পেয়ে যান জাহাঙ্গীর আলম। 2 হাত ভরে কামিয়ে নেন বিপুল অর্থ, রাজপ্রাসাদ তৈরি করে ছাড়েন টিনের ঘর। এলাকাবাসী বলছেন আওয়ামী লীগ আমলে দুর্নীতি করে গড়েন সম্পদের পাহাড়। এই নিয়ে অনুসন্ধান করছে দুদক। নোয়াখালী থেকে সাইফুল্লাহ কামরুলকে সঙ্গে নিয়ে জুলহাস তালুকদারের ক্যামেরায় আতিয়া সজলের রিপোর্ট। আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে এখন 400 কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। হ্যাঁ, বাস্তব কথা। কি করে বানালো এই টাকা? ওই পিয়ন জাহাঙ্গীর আলমের বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের নাহারখিল গ্রামে। তার বাবা ছিলেন কেরানি। টিনের ঘরে ছিল তাদের বসবাস।
2009 সালে প্রধানমন্ত্রীর পিয়ন হিসেবে যোগ দেওয়ার পর বদলে যায় জাহাঙ্গীরের জীবন। নিজেকে পরিচয় দিতে থাকেন শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী হিসেবে। গণভবনে থাকাকালে আওয়ামী লীগ নেতাদের চেয়েও হয়ে ওঠেন ক্ষমতাবান, করেন বেপরোয়া তদবির বাণিজ্য। এমনকি আওয়ামী লীগ নেতাদের কাছ থেকেও হাতিয়ে নেন বিপুল অর্থ। নিজ এলাকায় গড়ে তোলেন বিশাল প্রাসাদ ও খামার। বিপুল অবৈধ অর্থের মালিক হওয়ার পাশাপাশি নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহসভাপতির পদও বাগিয়ে নেন জাহাঙ্গীর। একসময় বিএনপির রাজনীতিতে জড়িত ভাই ও ভাগিনাকেও আনেন জেলা কমিটিতে। উনি মাঝে মধ্যে আসতেন তো কালো রঙের একটা গাড়ি নিয়ে। জাহাঙ্গীর সাহেবের প্রজেক্ট, শেখ হাসিনার ফিএস সরকারের আমলে তো ধরে না শেখ হাসিনা ঘর কুয়েছে হিগনগার 200 কোটি টাকার মালিক হয়ে গেছে। আলমগীর বর্তমান করতে বিএমপি তে সে বিনা প্রতিদ্বন্দ্বিতা জাহাঙ্গীর তারা আওয়ামী লীগের থেকে নমিনেশন দিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতা চেয়ারম্যান বানাই দিচ্ছে। তার ভাগিনারা সে জেলা পরিষদের সদস্য বানাইছে বিনা প্রতিদ্বন্দ্বিতা। দ্বাদশ সংসদ নির্বাচনে নোয়াখালী এক আসনের মনোনয়ন জমা দিলে জাহাঙ্গীরের অবৈধ সম্পদের বিষয়টি সামনে চলে আসে। এরপরই প্রধানমন্ত্রীর পিয়নের চাকরি হারান। স্থানীয়দের অভিযোগ, গ্রামের বাড়ি ও ঢাকায় সম্পদের পাহাড় গড়েছেন তিনি। সবগুলো প্রতিষ্ঠান থেকে ওনার আমরা যেটা দেখেছি যে ওনার লোকেরা প্রতিনিয়ত সেখান থেকে এই যে সবসময় চাঁদা নিতেন। এই চাটখিল সোনাইমুড়িতে জাহাঙ্গীর আলমের কারণে চাটখিল সোনাইমুড়ি একটি মৃত্যু উপত্যকায় একটি সন্ত্রাসের জনপদে পরিণত হয়েছে। তো এটা তো আর শাক দিয়ে মাছ ঢাকার কোনো সুযোগ নেই। হ্যাঁ, উনি অনেক সম্পদের মালিক হয়েছেন এবং উনি অন্যদের মতো রাজনীতি করার চেষ্টা করছেন চাটখিল সোনাইমুড়িতে। জাহাঙ্গীর কিভাবে এত অর্থবিত্তের মালিক হলেন তা অনুসন্ধান করছে দুদক। শীঘ্রই প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। আতিয়া সজল, সময় সংবাদ, নোয়াখালী। মহাসড়ক হবে এশিয়া হাইওয়ের আদলে, থাকছে না ঝুঁকিপূর্ণ বাঁক, 6 লেনের সড়কে কমবে দুর্ঘটনাও, অল্প সময় পৌঁছানো যাবে গন্তব্যে। তাই ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার 21 কিলোমিটার অংশে মহাসড়ক সম্প্রসারণের কাজ চলছে পুরোদমে। এর মধ্যে শেষ হয়েছে সরাইলের কোট্টাপাড়া থেকে বিজয়নগরের সাতবর্ণ পর্যন্ত 23টি ব্রিজ কালভার্টের পাইলিংয়ের কাজ। হৃদয় পালার ছবিতে উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। বর্ষায় 4 মাস কাজ বন্ধ থাকলেও শুষ্ক মৌসুম শুরু হয়, ফের নির্মাণ কাজ চলছে সকাল সন্ধ্যা। মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার 21 কিলোমিটার অংশের কাজ করছে 2টি ঠিকাদারি প্রতিষ্ঠান। এরই মধ্যে প্রকল্পের মোট 9 ভাগ কাজ শেষ হয়েছে। ডিজাইন স্পিড আমরা ধরেছি যে 100 কিলোমিটার স্পিডে গাড়ি আপনার চলাচল করতে পারবে। কম গতির গাড়ি এবং দ্রুত গতির গাড়ি তারা সেপারেট লাইনে থাকবে এবং যাতে দুর্ঘটনার প্রবণতা অনেক কমে যাবে। এই প্রজেক্ট হলে আমাদের দেশে এবং বিদেশের এইটার গুরুত্ব অনেক বেশি এবং এখানে উপকার ভোগীগুলোও অনেক বেশি হবে। এলাকাবাসী বলছে বর্তমানে 2 লেনের সড়কে একাধিক ঝুঁকিপূর্ণ বাঁক রয়েছে, যে কারণে প্রায়শই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। সড়ক সম্প্রসারিত হলে দুর্ঘটনা কমার আশা পরিবহন চালকদের। রাস্তা বড় হইলে ছোট গাড়ি এক সাইডে চলবো, আমরা আমাদের সাইডে চলবো। 1 বাই রোড হইলে আমরা চালাইতে সুবিধা হইব, রোড গার্ডের রেস্টুরেন্ট কম হবে। 6 লেনে যদি এটি উন্নীত হয় তাহলে গাড়িগুলো নির্দিষ্ট লেনে চলাফেরা করতে পারবে এবং আমি মনে করি দুর্ঘটনা অনেকাংশেই কমে আসবে। ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশ সম্প্রসারণে ব্যয় ধরা হয়েছে 1300 কোটি টাকা। 2028 সালের জুনে পুরো প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। বাজারের নাজিরার চেকের শুটকির কদর দেশ জুড়ে। শীত মৌসুমে কর্মব্যস্ততায় মুখর থাকে দেশের সবচেয়ে বড় এই শুটকি মহল। আগামী 30 মে পর্যন্ত চলবে উৎপাদন কার্যক্রম। শুটকি রফতানিতে সরকারিভাবে উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। মোহাম্মদ ফরাজের ছবিতে সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। সাগর থেকে ধরে আনা 20 প্রজাতির মাছ সূর্যের তাপে শুকিয়ে তৈরি করা হচ্ছে শুটকি। আবহাওয়া অনুকূলে, তাই দম ফেলার সময় নেই শ্রমিকদের। কক্সবাজারের নাজিরাটেক শুটকি মহাল বঙ্গোপসাগরের পাশ ঘেঁষে বালুচর জুড়ে গড়ে ওঠা দেশের সবচেয়ে বড় এই শুটকি মহালে এখন পুরোদমে চলছে উৎপাদন। মাথায় মাথায় ঝুলছে লইট্টা, ছুরি, কোরাল, সুরমা, পোপা, রিটা, চিংড়ি সহ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ। ভালো পানি থেকে পরিষ্কার করে ধুয়ে তারপর মাছ শুকানো দিই, তারপর 2-3 দিন লাগে আমাদের মাছগুলো শুকানোর জন্য। বিষমুক্ত আর লবণমুক্ত, লবণ ছাড়া শুটকি এগুলো ধুয়ে শুকাই দিই, তারপরে 1 সপ্তাহ পরে আমরা সিটানে সালাম দিয়ে দিই। ব্যবসায়ীরা বলছেন শুটকি উৎপাদনে ধুম পড়লেও মিলছে না ন্যায্য দাম, কেননা কাঁচা মাছ ও বাঁশের দাম দ্বিগুণ। সেই সঙ্গে বেড়েছে
শ্রমিকের মজুরিও। চুরি মাছ আগে কিনছি 150 টাকা, এখন কিনা পরে 250 টাকা। মাছ কিনলাম 40,000 টাকা, আর এবছর কিনা পরে 80-90,000 টাকা। মাছ কেনার পরে যা মাছ শুকাইয়া আমরা ন্যায্য দাম পাচ্ছি না। ন্যায্য মূল্য নিশ্চিতে শুধু পৃষ্ঠপোষকতাই নয়, রপ্তানির জন্য সরকারি উদ্যোগ চান ব্যবসায়ী নেতারা। সরকারিভাবে পৃষ্ঠপোষকতা, আরও টেকনিক্যাল সাপোর্ট এবং আর্থিক সাপোর্ট যদি আমরা পেতাম, আরও উন্নত করতে পারতাম। সরকারিভাবে উদ্যোগ নিয়ে যদি আমাদের এই শুটকিগুলো যদি বাইরে রপ্তানি করার জন্য ব্যবস্থা হতো, তাহলে আমরা আরও একটু আগাতে পারতাম। চলতি মৌসুমে শুটকি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,30,000 মেট্রিক টন, যার বাজার মূল্য অন্তত 500 কোটি টাকা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে সরাসরি চট্টগ্রামের বিভিন্ন এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করে থাকলেও নেই কুয়েত থেকে। এমন অভিযোগ কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের। এবার কুয়েত থেকে সরাসরি চট্টগ্রামে বিমানের ফ্লাইট না দিলে রেমিটেন্স বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন তারা। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। বৃহত্তর চট্টগ্রামের 70,000-এর বেশি প্রবাসী বাংলাদেশি আছেন কুয়েত। করোনার আগে কুয়েত থেকে চট্টগ্রামে সরাসরি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাপ্তাহিক একটি ফ্লাইট ছিল। করোনার সময় বিভিন্ন দেশের সঙ্গে অনেক ফ্লাইট বন্ধ হওয়ার পর কুয়েতের ফ্লাইটটিও বন্ধ হয়ে যায়। এরপর দেশটিতে বসবাসরত নোয়াখালী ও ফেনী সহ বৃহত্তর চট্টগ্রামের প্রবাসীরা ফ্লাইটটি চালুর দাবি জানিয়ে আসলেও তা এখনও চালু হয়নি। এছাড়া চট্টগ্রামে কুয়েত থেকে দীর্ঘযাত্রা বিরতি দিয়ে আল জাজিরা, এয়ার আরাবিয়া ও ফ্লাইট দুবাইয়ের কয়েকটি এয়ারলাইন্সের ফ্লাইট থাকলেও তা বন্ধ করে দেওয়া হয়। এতে করে চট্টগ্রামের অসংখ্য কুয়েত প্রবাসীর ভোগান্তি চরমে। কুয়েত থেকে সরাসরি চট্টগ্রামে বিমানের ফ্লাইটের দাবি জানিয়েও প্রতীকের না পাওয়ায় রেমিটেন্স বন্ধের ঘোষণা তাদের। বৃহত্তর চট্টগ্রাম রেমিটেন্স যোদ্ধা ফোরাম এবং প্রবাসীদের কল্যাণে মানবিক ফাউন্ডেশন কুয়েতের নেতারা এই ঘোষণা দেন। করোনার সময় যে ফ্লাইটটা বন্ধ হয়েছে কুয়েত টু চট্টগ্রাম ভাইয়া ঢাকা, সেই ফ্লাইটটা পুনরায় চালুর দাবিতে আজকে আমাদের সমাবেশ। কুয়েত থেকে চট্টগ্রামে পৌঁছতে আমাদের 2 দিন সময় লেগে যায় এবং ফ্যামিলির গুরুত্বপূর্ণ বিপদ আপদে, ফ্যামিলির বিভিন্ন প্রয়োজনে আমরা তাৎক্ষণিক চট্টগ্রাম পৌঁছাইতে পারি না। কুয়েত থেকে চট্টগ্রামে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি আবার চালু হলে যেমন সময় বাঁচবে তেমনি আর্থিকভাবেও লাভবান হবেন প্রবাসীরা, কমবে ভোগান্তি, এমনটাই দাবি সংশ্লিষ্টদের। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। দেখছেন সকালের সময়। খেলার খবর। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব তামিমের খেলার বিষয়টি দ্রুত সুরাহা হওয়া উচিত, নয়তো শেষ মুহূর্তে দলে বড় পরিবর্তন এলে তার প্রভাব পড়বে ক্রিকেটারদের পারফরম্যান্সে। 2023 বিশ্বকাপের মতো পরিণতি এড়াতে চাইলে আগে থেকে বোর্ডকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ বাশারের। উড়িয়ে দিলেন না মুশফিক মাহমুদুল্লাহ সহ 4 সিনিয়র ক্রিকেটারের একসঙ্গে খেলার সম্ভাবনাও। ক্যারিবীয় কন্ডিশনে স্বাগতিকদের বিপক্ষে টেস্ট ও টি-20 চ্যালেঞ্জিং হলেও ওয়ানডে সিরিজ জয় সম্ভব বলে মনে করেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান 2 ম্যাচের টেস্ট সিরিজ শেষেই 8 ডিসেম্বর থেকে শুরু হয়ে যাবে বাংলাদেশের ওয়ানডে সিরিজের ব্যস্ততা। সবশেষ আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতের শারজায় 3 ম্যাচের ওয়ানডে সিরিজটা সুখকর হয়নি টাইগারদের। 2-1 হেরেছে সিমন্সের দল। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ প্রস্তুতির সেরা সুযোগ বাংলাদেশের জন্য। সাদা পোশাকে ওয়েস্ট ইন্ডিজকে হারানো কঠিন হলেও ওয়ানডে সিরিজ জয় করা সম্ভব বলে মনে করেন টাইগারদের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। এইখান থেকে যদি ভালো করতে পারি সেই কনফিডেন্সটা অবশ্যই আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে কাজে লাগবে। ইটস ইম্পর্টেন্ট ডেফিনেটলি, বাট ওডিআইতে কিন্তু আমরা লাস্ট ওডিআই যদি আমরা 2-1 হেরেছি, বাট আমি বলবো যে সেখানে আমাদের হয়তো জেতার সম্ভাবনা তৈরি হয়েছিল এবং ওয়েস্ট ইন্ডিজকে কিন্তু হারানো সম্ভব। এখন কিন্তু ওয়েস্ট ইন্ডিজ দলটা ঠিক আগের মতো ওয়েস্ট ইন্ডিজ দল নয়। আমরা যদি যে ক্রিকেটটা খেলি সেটা খেললে তাদেরকে হারানো সম্ভব। পাকিস্তানের মাটিতে ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে ওয়ানডে ক্যারিয়ারের ইতি টানতে চান সাকিব আল হাসান। ফেরার গুঞ্জন আছে তামিম ইকবালেরও। 2 ক্রিকেটারকে পাওয়া যাক বা না যাক সে বিতর্কে যেতে চান না বাশার। তার মতে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় আসরে শেষ মুহূর্তে দলে পরিবর্তন না আসাই ভালো। এ যাত্রায় বাশার মনে করিয়ে দিয়েছেন 2023 বিশ্বকাপে শেষ মুহূর্তে দলে পরিবর্তনের মাসুল দিতে হয়েছিল টাইগারদের। সেই ঘটনা এখনো মনে আছে দেশের ক্রিকেট প্রেমীদের। দ্রুত এ বিষয়ে পরিষ্কার সিদ্ধান্ত আসা উচিত বলে মনে করেন তিনি। উড়িয়ে দিচ্ছেন না মুশফিক মাহমুদুল্লাহ সহ 4 সিনিয়র ক্রিকেটারের একসঙ্গে খেলার সম্ভাবনাও। তামিম, সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ এদেরকে আপনি লাস্ট মিনিটে ইনক্লুশন করলে কিন্তু কোনো সমস্যা নেই, বিকজ দিস গাইজ আর প্রুভেন ইন্টারন্যাশনাল ক্রিকেট তারা খেলেছেন, তারা তাদের রোলটা খুব ভালো করে জানেন।
তো তাদের জন্য অ্যাডাপ্ট করা একটা সিরিজে কিংবা তাদেরকে নিয়ে টিম মানিয়ে নেওয়াটা কিন্তু সমস্যা নয়। সমস্যা হলো তখন আমি যদি নতুন কোনো প্লেয়ার আমাদের ট্রাই করতে হয়। আমি কিন্তু এই জিনিসটাই বলার চেষ্টা করছি যে যদি নতুন কোনো প্লেয়ারকে নিয়ে যদি আপনি ট্রাই করেন এটা গুরুত্বপূর্ণ সিরিজে, দ্যাট ইজ এ প্রবলেম ফর দ্যাট প্লেয়ার এবং ফর টিম অলসো। সিনিয়ররা দলে থাকলে জুনিয়র ক্রিকেটারদের তৈরি হওয়ার পথ সহজ হবে বলেও মনে করেন বাশার। আমাদের নতুন খেলোয়াড়রা কিন্তু এখনো তৈরি হননি, তো তাদের তৈরি হওয়ার জন্য কিন্তু এই খেলোয়াড়দের সাথে থাকাটা খুব ইম্পর্টেন্ট। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ক্ষমতার অপব্যবহার করে সড়কে দখলদারিত্ব, রাস্তা ফুটপাতে ব্যবসা, যানজটে নাকাল রাজধানীবাসী। এক গুচ্ছ উন্নয়ন প্রকল্পেও মেলেনি সুফল, আইন প্রয়োগে কঠোর হওয়ার তাগিদ। অবসান হতে যাচ্ছে ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা জটিলতার। ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম প্রযুক্তি 2-এ উন্নীত, যাত্রী ভোগান্তি কমার আশা। এবং সুদিন ফিরছে চট্টগ্রামের পোশাক শিল্পে। ঢাকা শিল্পাঞ্চলে অস্থিরতার শঙ্কায় বন্দর নগরীতে ভিড়ছেন বিনিয়োগকারীরা। সুযোগ কাজে লাগাতে হচ্ছে নতুন কারখানা। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়।